আমাদের যে একটানা 60 দিনের গণিত চ্যালেঞ্জ যে আমাদের লাইভ কোর্স, তো সেই লাইভ কোর্স আজকে আমাদের হচ্ছে ডে 2। তো আমরা হচ্ছে গত পরশুদিন আমরা আমাদের এই কোর্সের উপর ডে 1 নিয়েছিলাম, তো সে ধারাবাহিকতা আজকে আমরা কি ডে 2 নেব। ঠিক আছে, ওকে। আমরা এক নজর দেখে রাখি যে আজকে ক্লাসে আমরা কোন কোন ম্যাথগুলো আমরা সমাধান করব। আজকে ক্লাসে আমরা এখান থেকে 1 থেকে শুরু করে আমরা মোট এখানে এই 10টা ম্যাথ আমরা সমাধান করব। শুধু কি আমরা 10টা ম্যাথ সমাধান করব না, এই 10টা ম্যাথ সমাধান করা মানে হচ্ছে আপনি হাজার হাজার অঙ্কের সমাধান পেয়ে যাওয়া। কথা কি ক্লিয়ার? সবাই বলুন তো ভাই, সবাই কথা ক্লিয়ার? ওকে, দেখেন। সো আমরা কাজ করবো কি, একটু একটা দেখে রাখবো কি কি ম্যাথ সমাধান করব। না দেখলেও কোনো প্যারা নাই, যেহেতু আমরা ক্লাসে সবকিছু করাই দিব, কোনো সমস্যা নাই। আর অবশ্যই ক্লাসের শেষে আমরা কি করবো বলুন তো ভাই, ক্লাসের শেষে অবশ্যই আমরা এগুলার দিয়ে দিব পিডিএফ, অবশ্যই আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। দেখেন, সো আমরা কি করবো বলুন তো ভাই, আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই, আর আমরা মোবাইল টোবাইল না দেখে আমাদের সময় টাইম ওয়েস্ট না করে। দেখেন, সো আমরা যদি দেখি আমাদের প্রথম অঙ্কে কি বলছে বলুন তো ভাইয়া, বলছে, আমি আবার একটু বলি, শোনেন ভাই, আবার একটু বলি, কাইন্ডলি শোনেন, একটু কথা বলি, জাস্ট 10 সেকেন্ড। শুধু যে এই ম্যাথ সহজ বিধি আপনি দেখে চলে যাবেন তা নয়, আমি শুধু এই ম্যাথগুলো সমাধান করবো তা নয়, এই ম্যাথ থেকে পরীক্ষায় আরো কত অ্যাঙ্গেলে কোশ্চেন করতে পারে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল করাই দিব, প্রত্যেকটা অ্যাঙ্গেল। অর্থাৎ আপনাকে যেন কোনো প্রশ্নকর্তা এখান থেকে প্রশ্ন করে আটকাতে না পারে। বুঝতে পারলাম? ওকে, দেখেন, আমরা অঙ্ক সমাধান করতে গিয়ে দেখেন কত অ্যাঙ্গেল আমরা প্রশ্ন সমাধান করি আর কত অ্যাঙ্গেল আপনাকে পরীক্ষার কর্তা প্রশ্নকর্তা প্রশ্ন করতে পারে। দেখেন, ওকে, দেখেন। সো আমাদের প্রথম অঙ্ক বলছি কি ভাইয়া, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন এবং 1000 টাকা ব্যয় করেন। এখন বলছে ভাই, তাহলে তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাতটা কত? কি বলছে বলুন তো ভাইয়া? তাকে বলছে ভাইয়া, তাহলে এখানে তার এই সঞ্চয়ের সঙ্গে তার আয়ের অনুপাতটা আমাকে বের করতে বলছে। কি বলছে ভাই বলুন তো? আমাকে বলছে সঞ্চয়ের সঙ্গে, খেয়াল করুন তো ভাই, কি বলছে? আমাকে বলছে সঞ্চয়ের সঙ্গে, সঞ্চয়ের সঙ্গে কি, সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাতটা কি আমাকে বের করতে বলছে। সঞ্চয়ের সঙ্গে আমাকে আয়ের অনুপাতটা বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে আমার কি লাগবে এখানে? আমার এখানে সঞ্চয়ের পরিমাণটা লাগবে এবং আমার এখানে আয়ের পরিমাণটা লাগবে। এখন দেখেন তো ভাইয়া, এখানে প্রশ্নে বলাই আছে একজন লোক, কি বলছে ভাইয়া, একজন লোক সপ্তাহে 1250 টাকা আয় করেন। তার মানে কি, তার আয় কত? তার আয় হচ্ছে 1250 টাকা। জাস্ট এখানে 1250 বসায় দেন, এটা কি আছে? তার আয়, তাই না? এটা কি আছে? তার আয়। ওকে, এখানে অনুপাত বসায় দেন। মানে এখানে সঞ্চয়ের পরিমাণটা লাগবে, তাই না? সঞ্চয় পরিমাণটা লাগবে। যেহেতু প্রশ্নের সঞ্চয়ের পরিমাণ দেওয়া নাই, আমরা কি করব, জাস্ট এখান থেকে সঞ্চয়ের পরিমাণটা আমরা বের করে নিব। ঠিক আছে, ওকে। দেখেন, বলুন তো ভাই, এখানে তার আয় হচ্ছে কত বলুন তো ভাই? তার আয় হচ্ছে 1200 কত? তার আয় হচ্ছে 1250 টাকা। তার কি বলুন তো? তার আয় হচ্ছে 1250 টাকা, তাই না? তার আয় হচ্ছে 1250 টাকা। কি তার আয়? তার আয় হচ্ছে 1250 টাকা এবং সে ব্যয় করে কি, ব্যয় করে হচ্ছে 1000 টাকা, তাই না? সে ব্যয় করে কত? সে ব্যয় করে হচ্ছে 1000 টাকা। তার সঞ্চয় থাকে কত? সঞ্চয় মানে কি, সঞ্চয় মানে হচ্ছে সেভিংস। অর্থাৎ সে 1250 টাকা আয় করে এবং সে 1000 টাকা ব্যয় করে, তাহলে তার আর সঞ্চয় থাকে কত? তার সঞ্চয় থাকে কত? 250 টাকা তার সেভিংস থাকে। ওকে, বুঝতে পারলাম? এই সেভিংসটা কি করবেন? সেখানে বসাই দিবেন। কি করবো আমরা এখানে? এই 250 টাকা এখানে বসাই দিব, কারণ কি এটা সেভিংস। ওকে, এখন কি করবো আমরা, একটু মাথায় রাখবেন, অনুপাতকে সবসময় যত ছোট আকারে প্রকাশ করা যায় তত ছোট আকারে প্রকাশ করবেন। ওকে, দেখেন, কাটারি করেন, এই 0 0 কাটলাম। আবার যদি আমরা 25 দ্বারা 125 কাটলে কি হবে? 5 25 কি হবে? 5 25 125। এখানে যেহেতু কিছু নাই, দ্যাটস কি, আমরা সেখানে আমরা 1 বসিয়ে দিব। তাহলে কি থাকে এখানে? এখানে থাকে 1 আর এখানে থাকে হচ্ছে, এখানে থাকে হচ্ছে আমার 5। তাহলে আমরা বলতে পারি সঞ্চয় এবং আয়ের অনুপাত হচ্ছে 1:5 বা 1:5। সেই হিসাবে আমরা বলতে পারি ভাইয়া, এখান থেকে আমার অ্যান্সার হচ্ছে 1 অনুপাত বা 1:5 বা 1:5। ওকে, তো আরেকটা একটু আপনাদেরকে সতর্ক করে দিই, হ্যাঁ, সতর্ক করে আমি দেই। দেখেন, যদি ধরেন এখানে আপনি কি বলছেন দেখেন তো ভাই, যদি ধরেন আপনার এখানে এই ঘ নম্বর অপশনে বা আপনার ধরেন এখানে কি দেওয়া থাকতো, যদি ধরেন আপনার এখানে ঘ নম্বর অপশন এই দেওয়া থাকতো, হ্যাঁ, খেয়াল করেন, সাপোজ ধরেন এখানে এই ঘ নম্বর অপশনে এখানে 2.5, আচ্ছা এইভাবে না কেটে আমি এভাবে কাটি। দেখেন, যদি আপনার ধরেন এই ঘ নম্বর অপশনে এই 2.5 না থেকে যদি আপনার থাকতো, আপনার এখানে 1.5 থাকতো, খেয়াল করেন, যদি আপনার এখানে এই 5.1 থাকতো, ধরেন এখানে যদি আপনার গ নম্বর অপশন 5 পয়েন্ট তো না,
5:1 বা 5:1 থাকতো, তাহলে অনেকে কি করতো, অনেকে হচ্ছে আমার এখানে এই 5:1 অনেকে 1 অ্যান্সার দিত, কিন্তু অ্যাকচুয়ালি 5:1 অ্যান্সার হবে না। কেন? কারণ আমার কাছে বলছে ভাইয়া সঞ্চয় এবং আয়ের অনুপাত, মাথা রাখতে হবে যেটা আগে সেটার মান আগে বসাইতে হবে, যেটা পরে সেটার মান পরে বসাইতে হবে। যেহেতু এখানে আমার সঞ্চয়ের মান চাইছে, দ্যাটস কি সঞ্চয়ের মান 1 আমরা আগে বসাইছি। যেহেতু এখানে আমার আয়ের মান পরে চাইছে, দ্যাটস আমরা আয়ের মানটা পরে বসাইছি। দ্যাটস কি এখানে 1:5। যদি আপনাকে প্রশ্ন করতো ভাইয়া যে তাহলে আমাকে বলুন তো ভাইয়া আয়ের অনুপাত কত, সাপোজ ধরেন এখানে প্রশ্নকর্তা আপনাকে যদি সঞ্চয়ের সাথে আয়ের অনুপাত বের করতে না বলে যদি আপনাকে বলতো যে ভাইয়া এখানে এই আয় প্লাস আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে কি করতেন বলুন তো? যদি আপনাকে প্রশ্নকর্তা বলতো যে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাতটা কত, তাহলে কি করতেন? জাস্ট এখানে আমরা আয়ের জায়গায় আমরা আয় বসাইতাম 1250, আর অনুপাত সঞ্চয় কত, সঞ্চয় হচ্ছে আমার 250। কাটার গেলে কি হবে, 0 কাটলাম, 5 × 125, কিছু নেবেন 1 থাকবে, তাহলে কি 5:1। দেখেন যদি আমাকে বলতো ভাইয়া তাহলে সঞ্চয়ের সঙ্গে আয়ের মানে আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে হয়তো 5:1, তাহলে অ্যান্সার হইতো আমার এইটা। তাহলে যে বাট যেহেতু প্রশ্নে আমাকে বলছে ভাইয়া সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত, দ্যাটস আমার অ্যান্সার হচ্ছে এইটা। মাথায় রাখতে হবে যেটাকে আগে বলবে সেটাকে আগে বসাইতে হবে, অর্থাৎ যার সাথে যা তুলনা করতে হবে। সহজ করে মাথায় রাখবেন, যেটাকে আগে বলবে তার মানটা আগে বসাইতে হবে, যেটাকে পরে বলবে সেটার মান পরে বসাইতে হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? ওকে। সো এখান থেকে আরো কত অ্যাঙ্গেল কোশ্চেন করতে পারে জানেন আপনি? এখান থেকে আরো অনেক অ্যাঙ্গেল কোশ্চেন করতে পারে। সেটা কিরকম দেখেন, ধরেন আপনাকে বলতে পারতো মানে প্রশ্নকর্তা আপনাকে বলতে পারতো কি, সেটা দেখেন, আপনাকে বলতে পারতো এই প্রশ্ন এভাবে না করে আপনাকে বলতে পারতো, সেটা কি বলতে পারতো যে ভাইয়া বলেন তো এখানে যে আয়ের সঙ্গে, হ্যাঁ বলেন তো এখানে ব্যয়ের সঙ্গে কত বলতে পারতো আপনাকে যে ভাই বলেন তো এই ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত কত, বলতেই পারতো প্রশ্ন আপনাকে। বুঝলেন? আপনাকে প্রশ্নকর্তা করতে পারতো ভাইয়া ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে পারতেন না? আমরা অবশ্যই পারতাম। সেটা কিভাবে? ব্যয় হচ্ছে কত, তার ব্যয় হচ্ছে আমার 1000 টাকা, ব্যয় হচ্ছে 1000 টাকা, তাই না? আর সঞ্চয় হচ্ছে 200, কি সঞ্চয় হচ্ছে 250 টাকা। তাহলে কি হবে, এই 0 কাটলাম, 4 × 25 = 100, তাহলে আমার অ্যান্সার হতো কি 4.1। যদি প্রশ্নকর্তা আপনাকে করতো ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত কত, তাহলে কি হইতো 4:1 বা 4:1। আচ্ছা, যদি প্রশ্নকর্তা আপনাকে এই তিনটা ভাবে না করে অন্য অ্যাঙ্গেলে করতে পারে, সেটা কিরকম? যদি আপনাকে কোশ্চেন করতো ভাই বলেন তো এই সঞ্চয়ের সঙ্গে, হ্যাঁ যদি আপনার প্রশ্ন করতো যে ভাই সঞ্চয়ের সঙ্গে ব্যয়ের অনুপাত কত, তাহলে কি হইতে অ্যান্সার বলুন তো আমাকে? সবাই সুন্দরভাবে আমাকে অ্যান্সার দিবেন যে বলেন তো এই সঞ্চয়ের সঙ্গে ব্যয়ের অনুপাতটা কত, সুন্দরভাবে আমাকে কমেন্ট বক্সে সবাই অ্যান্সারটা দিবেন। ওকে, বুঝতে পারলাম? তাহলে আমাদের প্রথম অঙ্কে প্রশ্নকর্তা চাইছে একটার অ্যান্সার, কিন্তু আমরা শিখলাম কত অ্যাঙ্গেল, 4-5টা অ্যাঙ্গেল শিখলাম। তাহলে আপনাকে প্রশ্নকর্তা কিভাবে আটকে বলুন তো? যদি আপনি এভাবে শিখেন, প্রশ্নকর্তা আপনাকে কিভাবে প্রশ্ন আটকাবে? আমি বিশ্বাস করি আপনাকে কোনোভাবে আটকাতে পারবেন না। ওকে, বুঝতে পারলাম? দেখেন, যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদের এখন যাব, স্যার ক্লাস শেষ করেন, খেলা দেখবো, তাড়াতাড়ি শেষ করেন, খেলা দেখতে হবে, অবশ্যই খেলা দেখতে হবে, যেহেতু আজকে আর্জেন্টিনার ম্যাচ, কোনো প্যারা নাই, আর্জেন্টিনা মানেই সবার আগে। যাই হোক, দেখেন আমাদের প্রথম অঙ্ক শেষ, আমরা যাবো এখন আমাদের দ্বিতীয় অঙ্ক। দেখেন এখানে বলছি, খেয়াল করেন তো ভাইয়া, এখানে বলছে আমাকে, এখানে বলছে কি এখানে বলছে খোকন ও মন্টুর আয়ের অনুপাত 9:4। বলছে খোকনের আয় যদি 90 টাকা হয় তাহলে মন্টুর আয় কত আমাকে বের করতে বলছে, তাই না? কি বলছে বলুন তো ভাইয়া? এখানে কি দেওয়া আছে, খোকন এবং মন্টুর আয়ের অনুপাত দেওয়া আছে, তার মানে কি এটা হচ্ছে খোকনের অনুপাত, এটা হচ্ছে আমার কি মন্টুর অনুপাত দেওয়া আছে, এবং এখানে কি দেওয়া আছে, এখানে খোকনের আয়ের পরিমাণটা দেওয়া আছে, তাই না? আচ্ছা, আমি গত ক্লাসে আপনাদের বলছিলাম, কি বলছিলাম মনে আছে? যদি কোনো কিছু অনুপাত আকারে দেওয়া থাকে আমরা কি করব, প্রত্যেকটা অনুপাতের সাথে x গুণ করে আমরা সংখ্যায় বা পরিমাণে ধরে নিব। এখন আমার কাজ কি, যেহেতু এখানে এই দুইজনের টাকার অনুপাত দেওয়া আছে, কি বলুন তো ভাইয়া, যেহেতু এখানে আমার দুইজনের টাকার পরিমাণ অনুপাত দেওয়া আছে, আমার কাজ হবে কি অনুপাতের সাথে আমরা কি করব,
অনুপাতের সাথে আমরা এক্স গুণ করে সংখ্যায় ধরে নিব, তাহলে কি হবে এখানে একটা হচ্ছে আমার 9x আর একটা হচ্ছে আমার 4x। তাহলে কি বলতে পারি এখান থেকে এই প্রথমটা হচ্ছে আমার এখানে খোকনের টাকার পরিমাণ আর দ্বিতীয়টা হচ্ছে আমার এখানে মন্টুর টাকার পরিমাণ। বুঝতে পারলাম? ওকে, এখন প্রশ্নে বলেই দিছে ভাইয়া এখানে এই খোকনের আয় হচ্ছে 90 টাকা, মানে কি এই খোকনের এই আয় সমান হচ্ছে কি 90 টাকা। সেই হিসাবে আমরা লিখতে পারি কি বলুন তো ভাইয়া, সেই হিসাবে আমরা লিখতে পারি 9x সমান কি 9x সমান 90 টাকা। তো সেখানে x এর মানটা হবে কি, x এর মান হচ্ছে আমার 9.90, তাহলে হচ্ছে আমার x এর মান হবে 10। ওকে, আমরা x এর মান যেহেতু পেয়ে গেছি, এখন আমাকে বের করতে হবে ভাইয়া তাহলে মন্টুর আয়ের পরিমাণ কত। তাহলে মন্টুর আয় কত? মন্টুর আয় হচ্ছে 4x, জাস্ট 4 ইন্টু x এর জায়গায় 10 বসাই দিলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমার এখানে খোকনের আয় কত বলুন তো ভাইয়া, খোকনের আমার আয় হচ্ছে, হ্যাঁ আমার খোকনের আয় কত হবে, এ 4x মানে কি 4 এর 4, x এর মান 10, তাহলে 4 10 40 টাকা। আমরা কি সবাই কি বলুন তো ভাই পানির মতো ক্লিয়ার? বলুন তো আমরা কি সবাই পানির মতো ক্লিয়ার? আমাকে সবাই অ্যান্সার দিতে হবে, আমাকে সবাই বলতে হবে আমরা কি সবাই পানির মতো ক্লিয়ার কি না। 4x মানে কি 4 এর 4, x এর মান 10, তাহলে 4 10 40। সুপার ডুপার ক্লাস, আমি আবার বলি আমাদের এই ক্লাসগুলো হচ্ছে সুপার ডুপার ক্লাস। আপনারা যারা আমাদের এই ক্লাসগুলো করেন তারা মনে করতে পারেন বা ধরে নিতে পারেন তারা হচ্ছে একদম লাকিয়েস্ট পারসন, ঠিক আছে? মানে যারা ক্লাস করতেছেন তারা আসলে ক্লাসগুলো দেখে বুঝতে পারতেছে যে আসলে কতটা লাকি আপনি, আসলে আপনার আমার ক্লাসগুলো আপনার সামনে গেছে, অ্যাটলিস্ট আমাদের এই কোর্সের ক্লাসগুলো, ঠিক আছে? ওকে, সো আপনাদের কাজ হবে বলুন তো ভাই, আমরা হয়তো অনেকে আমাদের ক্লাস শেয়ার দিই নাই, কাইন্ডলি হচ্ছে যারা আমাদের ক্লাস শেয়ার দেন নাই তারা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার দিবেন, শেয়ার দিয়ে হচ্ছে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর শেয়ার দিলে হচ্ছে নিজের কাছে ভালো লাগা কাজ করে, ঠিক আছে? আমরা অনেকে আমরা ক্লাস শেয়ার দিই নাই, মাত্র 7,000 ক্লাস শেয়ার দিছি, বাট অনেকে আমরা ক্লাস শেয়ার দিই নাই। কাইন্ডলি যারা ক্লাস শেয়ার না দিচ্ছেন, যাতে আমার সুপার ডুপার ক্লাসটা আমি এগিয়ে নিতে পারি, দ্যাটস ওয়াই কি আপনারা অবশ্যই শেয়ারটা দিয়ে আমাকে উৎসাহিত করবেন, ঠিক আছে? যারা ক্লাস শেয়ার না দিচ্ছেন অবশ্যই শেয়ার দিবেন। ওকে, কারা কারা শেয়ার দিয়েছে আমাকে বলবেন আবার। ওকে, কারা কারা শেয়ার দেন তারাও বলবেন, কারা কারা শেয়ার দিয়েছেন এখন তারাও বলবেন। ওকে, দেখেন এখানে বলছি কি বলুন তো ভাইয়া, বলছে এক খণ্ড রাশি কি বলছে খেয়াল করুন তো, এখানে বলছে এক খণ্ড রাশিকে 3:4 অনুপাতে কর্তন করা হলো, বৃহত্তর অংশ 12.8 মিটার হলে ক্ষুদ্রতম অংশের মানটা কত। খেয়াল করুন তো ভাইয়া, এখানে কি বলছে এই এক খণ্ড রাশিকে 3 এবং 4 অনুপাতে ওরা কি মানে কর্তন মানে কাটছে আর কি। ওকে, এখন বলছে বৃহত্তম অংশের মান কত, 12.8 মিটার। বলেন তো এখানে এটা কি, যেহেতু 3 এটা 4, তার মানে কি এটা হচ্ছে কি আমার বৃহত্তর অংশ আর এটা হচ্ছে আমার ক্ষুদ্রতর অংশ, তাই না? এখন এই বৃহত্তর অংশের মানটা হচ্ছে কি আমার 12.8 দেওয়া আছে। এখন আমি কিন্তু এর আগের অঙ্কে বলছিলাম ভাই যদি অনুপাত আকারে কোনো কিছু দেওয়া থাকে আমার কাজ হবে অনুপাতের সাথে x গুণ করে প্রত্যেকটাকে সংখ্যায় পরিমাণে বা অংশে ধরে নেওয়া, ঠিক আছে? ওকে, তো সেই হিসাবে আমরা কি করতে পারি, এখানে আমাদের এই তাহলে ধরতে পারি আমরা এখান থেকে আমরা এই যে একটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্ষুদ্রতম অংশ, এটা হচ্ছে আমাদের বৃহত্তর অংশ, তাই না? এটা কি, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম অংশ, এটা হচ্ছে আমাদের বৃহত্তর অংশ। তাহলে x গুণ করলে কি হবে, একটা হচ্ছে আমার 3x, এটা হচ্ছে আমার কি ক্ষুদ্রতম অংশ আর এটা হচ্ছে আমার কি বৃহত্তর অংশ। ওকে, এখন বলছে ভাই তাহলে এই বৃহত্তর অংশ সমান দেয়া আছে 12.8 মিটার, অর্থাৎ এ বৃহত্তর অংশ সমান দেয়া আছে প্রশ্নে 12.8 মিটার। সেই হিসাবে আমরা বলতে পারি এই 4x সমান হচ্ছে 12.8 মিটার। মানে এখান থেকে আমরা মানটা বের করবো, x এর মান বের করলে কি হবে 3 4 12, 4 2 8 অর্থাৎ 3.2। ওকে, তাহলে আমরা x এর মান কি পেলাম, আমরা x এর মান পেলাম হচ্ছে 3.2 বা 3.2। ওকে, এখন যেহেতু আমাকে বলছে ভাইয়া তাহলে 3x এর মান কত, জাস্ট x এর মানটা বসাই দিবেন, তাহলে কি হবে এখানে x এর মান কি হবে এখানে 3 ইনটু কি ইনটু হচ্ছে x এর মান কত, x এর মান হচ্ছে আমার 3 পয়েন্ট কি 3.2, তাহলে কি হবে 3 গুণা 6 3 গুণা 9 আর 9 পয়েন্ট কি 9.6, তার 3 গুণা 6 3 গুণা 9 9.6। হ্যাঁ, তাহলে आंसर কি হবে বলুন তো ভাই, আমার आंसर হবে 9.6। ওকে, কি হবে আমার आंसर, আমার आंसर হবে 9.6 বা 9.6 মিটার। বুঝতে পারলাম বলুন তো? আচ্ছা, এই অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? বন্ধু আমরা সবাই ক্লিয়ার কিনা? ওকে, আমরা অনেকে ক্লিয়ার, আমরা আমাদের পরবর্তী অঙ্কে যাই, যেহেতু আমাদের আর্জেন্টিনা খেলা আছে আমাদের দেখতে হবে। তো আমরা ইনশাআল্লাহ যদি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এই টাইমের ভিতরে, দেখেন
এ বলছে 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাঁশকে 3, 7, 10 ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত। এখন দেখেন তো এই প্রশ্নে কি দেওয়া আছে, সুন্দরভাবে কি দেওয়া আছে বলুন তো ভাইয়া। এই যে এখানে কিন্তু অনুপাত আকার দেওয়া আছে না, 3, 7, 10 এর প্রত্যেক অনুপাত আকার দেওয়া আছে না, তাই না? প্রত্যেক অনুপাত আকার দেওয়া আছে না। কারণ আমাদের কাজ কি বলুন তো ভাই, আমাদের কাজ হচ্ছে যদি অনুপাত আকারে দেওয়া থাকে প্রত্যেকটা অনুপাতের সাথে x গুণ করে তাদের কি করতে হবে, পরিমাণে, অংশে, আবার সংখ্যায় বা সাইজে ধরে নেওয়া লাগবে। তাহলে আমরা বলতে পারি এখানে প্রথম ভাগে বলতে পারি কি বলতে হবে, আমরা প্রথম ভাগে বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 3x, তাই না? এটা কি হচ্ছে আমার 3x, এটা হচ্ছে কি আমার 7x, এটা কি আমার 10x, অর্থাৎ তাই না? অর্থাৎ প্রথম অংশ হচ্ছে কি আমার 3x, আর দ্বিতীয় অংশ কি আমার 7x, আর তৃতীয় অংশ হচ্ছে আমার কি, তৃতীয় অংশ হচ্ছে আমার 10x। বুঝতে পারলাম? ওকে। তো এখন এই 60 মিটারকে আপনি এই 60 মিটারকে ভাগ করে এটা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে এত ভাগ পাইছে মানে এত মিটার, আর এখানে হচ্ছে এত মিটার, এখানে হচ্ছে এত মিটার। এখন এই তিনটা ভাগে মানে এ মিটার মানে কত মিটার আমি জানি না, মানে 3x মিটার, 7x মিটার, 10x মিটার, অর্থাৎ 3 এই 7 মানে ওই 3x মিটার, 7x মিটার, 10x, অর্থাৎ সবাইকে যোগ করলে কি, আমরা এই সবাইকে যোগ করলে এই 3x, এই 7x আর এখানে 10x, অর্থাৎ এই সবগুলাকে যোগ করে আমরা কি পাবো, যোগ করে পাবো আমরা হচ্ছে 60 মিটার। বুঝতে পারলাম? অর্থাৎ এই 60 মিটারকে ভাগ করে মানে প্রথম ভাগে পাইছে 3x মিটার, দ্বিতীয় ভাগে পাইছে 7x মিটার, তৃতীয় ভাগে পাইছে আমার 10x মিটার। অর্থাৎ এখন যদি আমি 3 ভাগটাকে আমি আবার যোগ করে দিই তাহলে কি হয়ে যাবে, কি মোট 60 মিটার, তাই না? তো 3 আর 7 আর 10, 10 10 কি 20 হয়, তাই না? এই 20x ইকুয়াল হচ্ছে আমার 60। তাহলে আমার কি পাবো এখান থেকে x এর মান পাবো, আমরা x এর মান বের করলে আমরা পাবো 3। বুঝতে পারলাম? আমরা x এর মান 3 পেয়ে গেলাম। এখন ওরা বলছে যে ভাই তাহলে এই কোলের টুকরাগুলোর সাইজ কত, অর্থাৎ আমাকে এই টুকরাগুলোর সাইজ, এই টুকরার সাইজ, এই টুকরার সাইজ আমাকে বের করতে বলছে। তাহলে প্রথম টুকরা সাইজ কত হবে, 3x মানে কি, 3x মানে হচ্ছে 3 ইন্টু কত, 3 ইন্টু 3 মানে কি 9 মিটার। তাহলে আমাদের এই দ্বিতীয় টুকরা সাইজ কত হবে, এই 7 ইন্টু x মানে কি, এই 7 ইন্টু কি, 7 ইন্টু হচ্ছে আমার 3, তাহলে 3 7 21। এটা হচ্ছে আমার প্রথম টুকরার সাইজ, এটা হচ্ছে আমার দ্বিতীয় টুকরার সাইজ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার তৃতীয় টুকরার সাইজ। তার মানে কি 10x, তাই না? 10x মানে কি, এই 10 এ 10, এই x এর মান 3, তাহলে আমি 3 10 30। বুঝতে পারলাম? তার প্রথম টুকরার সাইজ হচ্ছে আমার 9 মিটার, দ্বিতীয় টুকরার সাইজ হচ্ছে আমার 21 মিটার, এবং তৃতীয় টুকরার সাইজ হচ্ছে আমার 30 মিটার। তাহলে অ্যান্সার কি বলুন তো ভাইয়া? আমার অ্যান্সার হচ্ছে 9, 21 এবং 30 মিটার। আমরা কি সবাই কি পানির মতো সুন্দর, ক্লিয়ার, পানির মতো সহজ? সবাই বলুন তো আমাকে, সবাই আমাকে দাঁড়াবেন, ঠিক আছে? আমাকে বোঝানোর ধরনের চমৎকার ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখেন যদি আমরা আমাদের পরবর্তী অঙ্ক যাই, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাইতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেকটা অঙ্ক যখন আমি মানে রিপিট করে বুঝাই দেবো, সমস্যা না, ঠিক আছে? বাট আপনাদেরকে বুঝতে হবে, যে কোনো অঙ্ক প্রত্যেকটা অঙ্ক বুঝতে হবে। দেখেন এখানে 5 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি করে বলুন তো ভাইয়া? এই 5 নম্বর অঙ্কটা যারা আমরা আছি, হ্যাঁ, এখানে এই অঙ্কটার বেসিক বোঝাটাও ইম্পর্টেন্ট। তাহলে এই অঙ্ক থেকে মানে এই অঙ্ক না এসে যদি এই অঙ্ক থেকে অন্যান্য অঙ্ক আসে তাহলে আপনি সমাধান করতে পারবেন। তাহলে আমাকে প্রথমেই শিখতে হবে আসলে এই সব টাইপের অঙ্ক কিভাবে সলিউশন করতে হয় বা কেউ আমাদেরকে সলভ করতে হয়। ওকে, দেখেন এখানে বলছে 5 নম্বর অঙ্ক, খেয়াল করেন তো ভাইয়া। 5 নম্বর অঙ্ক আমাকে বলছে কি, বলছে খেয়াল করেন তো, বলছে এখানে 261টি আম, কয়টি, 261টি, 261টি আম 3 ভাইয়ের মধ্যে 1.3, 1.5, 1.9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। একটা বিষয় দেখেন তো, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম প্রত্যেকটা অঙ্কে অনুপাতগুলো দেওয়া ছিল পূর্ণ সংখ্যায়, বাট এই অঙ্কে প্রত্যেকটা অনুপাত দেওয়া আছে কিন্তু এখানে ভগ্নাংশ আকার দেওয়া আছে না, তাই না? ভগ্নাংশ আকার দেওয়া আছে না। তো তাহলে এই ভগ্নাংশ আকারে দেওয়া থাকলে আমাদের সিস্টেমটা কি অঙ্ক করার, এটা হচ্ছে মেন প্রশ্ন। তো যখন দেখবেন কোনো অঙ্কে, খেয়াল করেন, যখন দেখবেন কোনো অঙ্কে, হ্যাঁ, কোনো অঙ্কে যখন দেখবেন যে অনুপাতগুলো পূর্ণ সংখ্যায় না থেকে এরকম ভগ্নাংশ আকার দেওয়া থাকবে, তখনই আমাদের মাথায় নিয়ে আসতে হবে আমাকে কি করতে হবে, এর প্রত্যেকটা অনুপাতকে ভগ্নাংশ আকারের জন্য অনুপাতগুলো থাকবে, প্রত্যেকটা ভগ্নাংশকে আমাকে কি করতে হবে, পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। তো সেটা কিভাবে করতে হয় জানো, সেটা কিভাবে করতে হয়, সেটা করার সিস্টেম হচ্ছে
যে মানে ভগ্নাংশ আকারে যে অনুপাতগুলো দেওয়া থাকবে না, প্রত্যেকটা ভগ্নাংশে যে হর থাকবে, দেখেন তো এ একটা হর আছে, আবার এ একটা হর আছে, আবার এ একটা হর আছে। আমার কাজ হবে কি, এই হরগুলো লসাগু ধারা, খেয়াল করতে হবে এই হরগুলা লসাগু ধারা প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করলে আমার ভগ্নাংশ উঠে যায়। ইল্লা বুঝতে পারলাম? তাহলে বলেন তো ভাইয়া এই 3, 5 এবং এই 9 এর লসাগু কত? খেয়াল করুন তো সব, আমাকে বলেন তো ভাই যে তাহলে এ 3, 5, হ্যাঁ এ 3 এবং এ 5 এবং 9 লসাগু কত? অবশ্যই 45, আমরা সবাই জানি, তাই না? আমি কি বলছিলাম, এই ভগ্নাংশকে তোলার জন্য আমার কি করতে হবে, প্রত্যেকটা ভগ্নাংশকে তাদের কি বলতো ভাইয়া, তাদের যে হর আছে এই হরগুলো লসাগু ধারা প্রত্যেকটা ভগ্নাংশে গুণ করতে হবে। তা আমরা কি পেয়ে গেলাম, এই হরগুলো লসাগু পেলাম হচ্ছে আমরা 45। না আমার কাজ হবে কি, কারণ আমার কাজ হবে প্রত্যেকটা ভগ্নাংশ, খেয়াল করেন আমার কাজ হবে প্রত্যেকটা ভগ্নাংশকে এই লসাগু ধারা গুণ করা। হয়ে গেল আমার কি আছে এখানে 1.5 ইন্টু কি 45 অনুপাত দিয়ে দেন, আর বাকি আছে কি ভগ্নাংশ 1 কি আছে 1.9, আর এখানে আছে 45। বুঝতে পারলাম? ওকে, কি করলাম আমরা এখানে প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা কি করলাম, এই যে লসাগু ধারা, এই হরগুলো লসাগু ধারা, প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো লসাগু দ্বারা আমরা কি করলাম, গুণ করে দিলাম। দেখেন গুণ করলে কি হয়, দেখেন তো এখানে যদি আমরা গুণ করে তাহলে কি হয়, দেখেন এখানে জাস্ট এই 3 15 কি হয়, 3 15 45, তাহলে কি হবে এখানে হচ্ছে আমাদের 15, এখানে কি হবে আবার 5 9 45, তাহলে কি হবে এখানে 9 হবে, অনুপাত দিয়ে দেন, এখানে কি হবে 5 9 45 মানে কি 5। এখন দেখেন তো এখানে আমাদের অঙ্কে প্রত্যেকটা অনুপাত ছিল ভগ্নাংশ আকারে, বাট আমরা যখন প্রত্যেকটা অনুপাতকে আমরা তাদের হরের লসাগু দ্বারা আমরা গুণ করলাম, এর প্রত্যেকটা ভগ্নাংশ উঠে গিয়ে কি আসছে, 15 আসছে, 9 আসছে, 5 আসছে, অর্থাৎ তারা ভগ্নাংশ উঠে গিয়ে পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়েছে। এখন আমরা কি বলছিলাম, যখন এখন কি বলুন তো, এখন কি এই অঙ্কটা কি আগের মতো হয়ে গেছে না? এখন দেখেন আমরা কি নতুন অনুপাত পাইছি, কি আমরা একটা পাইছি 15, একটা পাইছি 9, একটা পাইছি 5। ওকে, এখন জাস্ট আগের যে অঙ্কগুলো করতাম আমরা, যে কোনো অঙ্কে যদি কোনো অনুপাত দেওয়া থাকে আমাদের কাজ হবে কি, প্রত্যেকটা অনুপাতের সাথে আমরা কি করব, x গুণ করে সংখ্যায় ধরে নিব, অংশে ধরে নিব, বা সাইজে বা পরিমাণ ধরে নিব। তো সেই হিসেবে কি হবে, একটা হচ্ছে আমার 15x, একটা হচ্ছে কি আমার 9x, একটা হচ্ছে আমার 5x, তাই না? আমার এই একটা অনুপাত, আবার কি আমার এই একটা অনুপাত, তাহলে কি হবে, একটা 15x, একটা হচ্ছে আমার 9x, একটা হচ্ছে আমার 5x, তাই না? দেখেন এখন বলছে ভাইয়া এটা হচ্ছে প্রথম বাইয়ের আমের পরিমাণ, অর্থাৎ প্রথম বাই এই 261টি আমের মধ্যে 261টি আম কি করছে, 3 বাইয়ের মধ্যে ভাগ করে দিছে না? তো এই 261টি আমের মধ্যে প্রথম বাই পাইছে 15x আম, দ্বিতীয় বাই পাইছে কি আমার 9x আম, এবং তৃতীয় বাই পাইছে কি আমার 5x আম পাইছে। এখন বলেন তো ভাই, আমাকে বলেন তো, এখন আমি যদি এই 3 ভাইয়ের আমগুলো যোগ করে দিই, বলেন তো আমাকে, যদি আমি এখন এই 3 ভাইয়ের আমগুলো যোগ করে দেই, তাহলে কি আমি এই 261টি আম পাবো না? অবশ্যই পাবো, কারণ 261টা আমি তো 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিছে। তো 3 ভাইয়ের আমের পরিমাণ যোগ করলে কি হয়ে যাবে আমার, এই 3 ভাইয়ের আমের পরিমাণ যদি আমি যোগ করে দেই, তাহলে কি আমি এই 261টি আম আমি পেয়ে যাব, তাই না? খুব সিম্পল অঙ্ক না, খুবই সিম্পল অঙ্ক। ওকে, দেখেন তাহলে কি হবে এখানে, 15x 9x মানে কি 24x, আর 5 হবে কি হবে 29 আমার x। ওকে, আর এখানে কি হবে 261। আমার এখানে টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে কিন্তু x এর মানটা বের করা, তাই না? ওকে, তাহলে x এর মান বের করলে কি হবে, এখানে হচ্ছে 261, আর এখানে হচ্ছে আমার 29 কাটলে কি হবে, আবার হচ্ছে এখানে 9 9 81, 9 দিয়ে কাটলে 9 9 81, 9 দ্বিগুণে হচ্ছে 18, 18 18 26, তাহলে 9 দিয়ে যাবে। তাহলে আমি কি পেলাম বলতো ভাই, আমি হচ্ছে x এর মান পেলাম হচ্ছে আমি 9টি। ওকে, এখন দেখেন তো, যেহেতু আমি এখান থেকে x এর মানটা পেয়ে গেছি, এখন আমি কি করতে পারি, চাইলে এই 15x এর জায়গায় x এর মান বসালে কি হবে, প্রথম ভাইয়ের আমের পরিমাণ পেয়ে যাব, আর এখানে যদি আমি x এর মান বসাই দ্বিতীয় ভাইয়ের আমের পরিমাণ পেয়ে যাব, আর এখানে যদি আমি x এর মানটা বসাই তৃতীয় ভাইয়ের আমের পরিমাণটা পেয়ে যাব। এখন প্রশ্নে বলছে ভাইয়া, তাহলে বলেন তো প্রথম ভাই কতগুলো আম পাইছে, বলেন তো প্রথম ভাই কতগুলো আম পাইছে? প্রথম ভাই পাইছে 15x আম, তাই না? প্রথম ভাই পাইছে 15x আম, জাস্ট মানটা বসায় দেন। প্রথম ভাই পাইছে 15x মানে কি, x মানে হচ্ছে আমার 9টি, তাহলে 9 15 কত হবে 135। তাহলে অ্যান্সার কি বলুন তো ভাই, আমার অ্যান্সার হচ্ছে 135টি। এটাই তো আমার অ্যান্সার, তাই না? এটাই কি বলুন তো ভাই, এটা হচ্ছে আমার অ্যান্সার। আমরা কি সবাই কি বলুন তো ভাই পানির মধ্যে ক্লিয়ার কিনা?
সবাই বলুন তো আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? বলুন তো এই অঙ্কটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুধু এই অঙ্কটা সলিউশনটাই মেন বিষয় না, এই অঙ্কটা সলিউশনের মানে সিস্টেমটা কি, মেথডটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটাই শেখা মেন বিষয়। কারণ এখন যদি এই অঙ্কটা না এসে আরো এই টাইপের অঙ্ক ডিজিট চেঞ্জ করে আসা আপনি পারবেন না, আপনি অবশ্যই পারবেন। আমার কাজ কি, যদি অনুপাতগুলো ভগ্নাংশ আকারে দেওয়া থাকে আমার কাজ হবে প্রত্যেকটা ভগ্নাংশকে আমার কি করতে হবে, পূর্ণ সংখ্যা মানে পূর্ণ অনুপাতে মানে পূর্ণ সংখ্যায় রূপান্তর করা। এই যে আমরা সুন্দরভাবে এগুলাকে তুলে তুলে কি করছি, 15, 9, 5 পূর্ণ সংখ্যা তুলে রূপান্তর করছি। আর পূর্ণ সংখ্যায় রূপান্তর করলে বাকি কাজ আগের সিস্টেমে করবেন, তাই না? ওকে, দেখেন এখন যদি আপনাকে প্রশ্ন বলতে ভাইয়া তাহলে বলেন তো এই যে দ্বিতীয় ভাই কতগুলো আম পাইছে, তাহলে কি 9x, 9 এর 9, x এর মান হচ্ছে কি, x এর মান 9, তাহলে 9 81, তাহলে দ্বিতীয় ভাই আম পাবে 81টি। যদি আপনাকে প্রশ্ন করতে বলেন তো ভাইয়া তৃতীয় ভাই কতগুলো আম পাবে, 5 এর 5, x এর মান হচ্ছে 9, তাহলে 5 9 45, তাহলে তৃতীয় ভাই আম পাবে 45টি। তাহলে প্রথম ভাই পাইছে 135টি, দ্বিতীয় ভাই পাইছে 81টি এবং তৃতীয় ভাই আম পাইছে কতগুলা, 45টি। আমরা কি সবাই কি পানির মতো ক্লিয়ার? ওকে, আমাকে সবাইকে জানাইতে হবে ক্লিয়ার কিনা। আমাকে বলতে হবে পানির মতো ক্লিয়ার কিনা। যদি বলুন ভাই পানির মতো ক্লিয়ার, তাহলে বলুন যে আসলে আপনার পানির মতো ক্লিয়ার। ঠিক আছে, ওকে, ক্লিয়ার তো অনেকে হয় কিন্তু কতটা ক্লিয়ার, যদি মনে পানির মতো ক্লিয়ার বলেন তাহলে বুঝবো আসলে আপনি 100% ক্লিয়ার। ওকে, ও আচ্ছা, আরেকটা বিষয় তানিয়া সুলতানা তন্নি বছর ভাই নোট করছে, ভাই কিভাবে নোট শেয়ার করবো, আমার তো এই জিনিসটা বলতে খেয়াল ছিল না, গত ক্লাসে বলছিলাম। আপনারা যারা যদি ক্লাসে নোট না করেন তাহলে কিন্তু আমি খুবই রাগান্বিত হব। আমি বলে দিয়েছিলাম যে আমার এই কোর্সটা ততদিন পর্যন্ত কন্টিনিউ করা হবে যতদিন পর্যন্ত আপনাদের আগ্রহ থাকবে এবং আপনারা আমার কথা শুনবেন। আমি কিন্তু বলছিলাম যদি যেদিন আপনারা আমার কথা শুনে অফ করে দিবেন ওই দিন থেকে আমি আমার এই কোর্সটা বন্ধ করে দিব, আমি বলছিলাম কিন্তু। ওকে, ঠিক আছে। সো তাহলে আপনাদের এর মধ্যে একটা কাজ হচ্ছে, আপনারা প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা অঙ্ক অবশ্যই নোট করবেন, মাথা রাখবেন বেশি অঙ্ক না কিন্তু মাত্র 10টা অঙ্ক। সো আপনারা চাইলে 10 অঙ্ক নোট করতেই পারেন। তো অবশ্যই আমার এই কোর্সের জন্য আপনারা অবশ্যই একটা খাতা কিনবেন। আমি আবার বলি এটা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ সাজেশনমূলক একটা কোর্স। কি বললাম, বলতে পারেন জাস্ট একটা সাজেশনমূলক একটা কোর্স। অর্থাৎ আপনারা পরীক্ষার 5-7 দিন আগে থেকে কোন অঙ্কগুলোই করে যাবেন, বলতে পারেন আমার এই কোর্সটা সেই জন্যই। পরীক্ষার আগে জাস্ট আমার এই অঙ্কগুলো দেখে যাবেন, মোটামুটি সব পরীক্ষা মোটামুটি ভালো করবেন, আর কিছু না, এর বাইরে কিছু পড়তে হবে আপনার। ঠিক আছে, ওকে, আমি বললাম কি এটা বলতে পারেন সাজেশনমূলক একটা কোর্স বলতে পারেন। ঠিক আছে, আর কিছু না, কিন্তু প্রত্যেকের পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, দেখেন। সো তাহলে আমরা কি বলছিলাম, অবশ্যই আমার কোর্সের একটা খাতা অবশ্যই কিনবেন, ওই খাতায় শুধু আমার এই কোর্সের অঙ্ক করবেন, আর কোনো অঙ্ক করবেন না। আর অবশ্যই আমি আজকে ক্লাস শেষে কি দিয়ে দিব বলুন তো ভাই, ক্লাস শেষে অবশ্যই আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিব, প্রত্যেকে অবশ্যই ক্লাসের নোট শেয়ার করবেন। আমি দেখবো কারা অবশ্যই ক্লাসের নোট করেন। ঠিক আছে, ওকে, দেখেন। সো এখানে বলছি কি বলুন তো ভাই, দ্বিতীয় অঙ্কে 6 নম্বর কি বলছে খেয়াল করেন, বলছে 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4 এবং 6। ওকে, এখন বলছে ভাইয়া গুড়ের পরিমাণ তাহলে কত, মানে কি শতকরায় গুড়ের পরিমাণটা কত আমাকে বের করতে বলছে। তো বলুন তো ভাইয়া, মানে 1 গ্লাস কি আছে, শরবত আছে, এই শরবতের মধ্যে গুড় আছে এবং পানি আছে। গুড় আছে কত, গুড় আছে আমরা 4 ভাগ এবং পানি আছে আপনার 6 ভাগ, তাই না? ওকে, এখন গুড় মানে কি চিনি, এখন তাই না, অর্থাৎ এক গুড়, তাই না, গুড় আর চিনি, গুড় আর পানি মিনি কি হয়, শরবত হয়, তাই না? খেয়াল করুন তো ভাইয়া, এখানে কি আছে, শরবতের মধ্যে কি আছে, শরবতের মধ্যে আপনার পানিও আছে গুড়ও আছে, তার মানে কি মোট অর্থাৎ এই 4 যোগ, খেয়াল করুন তো সবাই খেয়াল করেন। হ্যাঁ, এখানে কি আছে, এর মধ্যে আপনার কি আছে বলুন তো, এখানে এটা কি বলুন তো, এটা হচ্ছে আমার গুড়, আর কি এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পানি। তার মানে কি, অর্থাৎ এই শরবতের মধ্যে মোট 10 ভাগ, মানে 10 ভাগ কি আছে, মোট 10 ভাগ আছে। এই 10 ভাগের মধ্যে আমার গুড় আছে 4 ভাগ এবং 6 ভাগ আছে আমার পানি, তাই না? ওকে, এখন আমরা এখান থেকে বলতে পারি বলুন তো ভাই, আমরা এখান থেকে বলতে পারি না, সে কি বলতে পারি দেখেন, আমরা বলতে পারি না যে মোট কি বলুন তো ভাই, মোট হচ্ছে আমার 10 ভাগ, মোট আমার 10 ভাগ। এই 10-এর মধ্যে আমার পানি আছে কত, বলছে কিসের পরিমাণ বের করতে, বলছে আমাকে গুড়ের পরিমাণ বের করতে। তো এই 10-এর মধ্যে খেয়াল করুন তো ভাই, এই 10-এর মধ্যে আমার গুড়ের পরিমাণ আছে আমার কি 4, তা আমাকে বলছে ভাই তাহলে 100-এর মধ্যে কত।
10-এর যদি 4 হয় তাহলে 100 তে কত, জাস্ট কি করবেন আপনি 100টা গুণ করে দিবেন, তাহলে কি হবে এখানে বলুন তো ভাইয়া, 10 10-এ 100, 4 10-এ কি আমার 40, তাহলে এটাকে আমার অ্যান্সার। ওকে, এখন আপনারা যদি বলতো ভাইয়া তাহলে বলুন তো এই শরবতে পানির পরিমাণটা কত, যদি আপনাকে বলতো শতকরায় পানির পরিমাণটা কত বের করতে পারতেন না? অবশ্যই পারতাম। সেটা কিভাবে দেখেন তো, তাহলে কি বলুন তো ভাইয়া, মোট কি বলুন তো ভাইয়া, মোট হচ্ছে আমার কি 10, এই 10-এ পানির পরিমাণ কি, পানির পরিমাণ হচ্ছে আমার 6, তাই না? তাহলে যদি 10-এ যদি 6 তাহলে 100 কত, 100 কি হবে, গুণ করে দিবেন, 10 10-এ 100, আবার এখানে 6 10-এ কি, 6 10-এ আমার 60, তাই না, 60%। অর্থাৎ এই শরবতের মধ্যে আমার গুড়ের পরিমাণ আছে আমার 40% এবং পানির পরিমাণ আছে আমার 60%। তো 60% আর 40% টোটাল কি আমার 100%। বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম। প্রকৃতি রানী বলছে ভাই চমৎকার একটি ক্লাস, পানির মধ্যে ক্লিয়ার বলছে নাজিপা খানম, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই লেগে থাকেন, লেগে থাকেন, দেখবেন ইনশাআল্লাহ বেস্ট একটা ক্লাস পাবেন। বেস্ট ক্লাস বলতে কি বেস্ট একটা কোর্স পাবেন, এন্ড অফ দা কোর্স, তা আমার কোর্স শেষ করতে আপনি পারেন, ঠিক আছে? ওকে, দেখেন এই অঙ্কটা কি বলছে, খেয়াল করুন তো। বলছে এখানে 1000 টাকা, সবাই খুব খুব ভালো করে মনোযোগ দিবেন, স্পেশালি এই অঙ্কটাতে। দেখেন বলছে 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। কি বলছে বলুন তো ভাই, মোট কত এখানে, এখানে হচ্ছে আমার মোট, আমার এখানে মোট হচ্ছে এখানে 1000 টাকা। এই 1000 টাকা ক এবং খ ভাগ করে নিছে, ক নিছে আমার 1 ভাগ, আমার খ নিছে আমার 4 ভাগ। ওকে, বুঝতে পারলাম। আমি বলছে কি খয়ে এখান থেকে মানে 1000 টাকার মধ্যে খ যে অংশটা পাইছে সেই টাকাটা আবার সে এবং তার মা এবং তার মেয়ের মধ্যে 2:1 অনুপাতে ভাগ করে নেয়। তো বলছে মেয়ে কত টাকা পাবে। ওকে, বুঝতে পারলাম। না বুঝলে কোনো প্যারা নাই, আমি সব বুঝে দেবে, ঠিক আছে? দেখেন আমরা একটু যদি আমাদের মন মতো করে দেখেন তো ভাই, খেয়াল করুন তো। বলছি কি এখানে এখানে মোট 1000 টাকা না, এই 1000 টাকা ভাগ করে কয় ভাগ করছে, মোট করছে 5 ভাগ। 5 ভাগ করে ক নিছে আমার 1 ভাগ, আমার খ নিছে আমার 4 ভাগ, মানে এ 4 আর 1 মানে কি মোট 5 ভাগ। তার মানে কি এ 5 ভাগ করে মানে ক নিছে আমার 1 ভাগ, আমার খ নিছে আমার 4 ভাগ, তাই না? খেয়াল করুন তো। তার মানে কি, মানে 1000 টাকা যদি আমি 5 ভাগ করি তাহলে 1 ভাগে কত হবে, আমার 1 ভাগে কি বলতে হবে, আমার 1 ভাগ হচ্ছে আমার কি, 1 ভাগ আমার 200 টাকা, তাই না? এটাই তো না? আর 4 ভাগে কত হবে, আমার 4 ভাগ হচ্ছে আমার 800 টাকা। বুঝতে পারলাম মন্ত ভাইয়া? আমরা কি সবাই ক্লিয়ার বলেন তো? আমরা এই 1000 টাকাকে 5 ভাগ করে ক পাইছি কি আমার 1 ভাগ, তাহলে 1 ভাগে যদি 200 টাকা হয় তা 4 ভাগে কত হবে, আমার 4 ভাগ হবে আমার 800 টাকা, তাই না? অর্থাৎ 1000 টাকা ভাগ করলে ক পাই হচ্ছে আমার 200 টাকা, এই ক পাই 200 টাকা এবং খ পাই আমার 800 টাকা। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন দ্বিতীয় অংশে কি বলছে, মানে ধরুন আমার এই অংশ এখান থেকে এই পর্যন্ত আমার অঙ্ক শেষ, মানে 1000 টাকার ভাগ এখানে আমার শেষ। এখন ওরা বলছে কি, দ্বিতীয় অংশে কি বলছে, বলছে ক্ষয়ের অংশ, মানে এ খ যে 800 টাকা পায় না, যে 800 টাকা পায়, সে 800 টাকা সে কি করছে, সে নিজে নিছে, মানে ক্ষয়ের অংশ সে মানে কি খ নিজে নিছে এবং তার মায়ের মধ্যে, খেয়াল করেন তো, এবং তার মায়ের মধ্যে, এবং তার মায়ের মধ্যে, খেয়াল করেন, এবং সে নিজে নিছে এই 800 টাকা ভাগ করে সে নিজে নিছে তার মায়ের মধ্যে এবং তার মেয়ের মধ্যে ভাগ করে দিছে। তাহলে এই 800 টাকাকে কয় ভাগ করছে, ভাগ করছে মোট 2 আর 1 3, মোট 4 ভাগ করছে। 4 ভাগ করে একজনে পাইছে 2 ভাগ, কে 2 ভাগ পাইছে, 2 ভাগ পাইছে সে নিজে। আর 1 ভাগ পাইছে কি, 1 ভাগ পাইছে তার মা, এবং 1 ভাগ পাইছে তার কি মেয়ে। বুঝতে পারলাম? ওকে, তাহলে বলেন তো এই 800 টাকা কয় ভাগ করছে, মোট এই 2 আর 1 3 1 4, মোট 4 ভাগ করছে, তাই না? মোট 4 ভাগ করছে। তাহলে এই 800 টাকাকে 4 ভাগ করলে কত হয়, 1 ভাগে কত হয়, 4 2 8, মানে কি যদি আমি 800 টাকাকে 4 ভাগ করি তাহলে 1 ভাগে কি আমার 200 টাকা পড়ে। 1 ভাগে 200 টাকা পড়লে সেই সময় আমরা বলতে পারি সে নিজে পাবে কত, এখানে সে নিজে পাবে কি, যে 1 ভাগে 200 টাকা হলে 2 ভাগে কত হইব, 2 ভাগ হচ্ছে আমার 400 টাকা হবে, তাই না? তাহলে সে তার মেয়ে, মা পাইছে কত ভাগ, মা পাইছে 1 ভাগ, তো 1 ভাগে কত 200 টাকা হবে। ওকে, এবং তার মেয়ে পাইছে কত ভাগ, 1 ভাগ, তার মেয়ে 1 ভাগে 200 টাকা পাবে, তাই না? 1 ভাগে 200 টাকা হইলে সে 2 ভাগে পাবে 400 টাকা, তার মা যেহেতু 1 ভাগ পাইছে 1 ভাগ 200 টাকা, এবং তার মেয়ে যদি 1 ভাগ পাইছে 1 ভাগে আমার 200 টাকা। ওকে, এখন প্রশ্ন চাইছি কি, প্রশ্নে চাইছে ভাইয়া তাহলে মেয়ে কত টাকা পাবে। মেয়ে যদি আমার 1 ভাগ পাইছে তাহলে 1 ভাগে সে পায় কত, সে পায় আমার 200 টাকা। দেখেন তো এই অঙ্কটা আমরা কি করছি, এই অঙ্কটা জাস্ট আমরা প্রশ্ন পড়ছি আর সমাধান করছি। আমি চাইলে কিন্তু অঙ্কটা লিখে এত বড় করতে পারতাম, সমস্যা নাই। বাট আপনি যদি অঙ্ক বুঝে যাবেন না, তখন এটুকু লিখতেও হবে না, আপনারা এগুলো লিখা ছাড়াই পারবেন। আমাকে বলুন তো অঙ্কটা ক্লিয়ার কিনা।
জাস্ট আমি 10 সেকেন্ড সময় নিয়ে আবার একটু আমরা সামারি করে দিচ্ছি যাতে আপনাদের মাথার মধ্যে একদম ঢুকে যায়। ওকে, দেখেন এখানে মোট প্রথম কি বলছে 1000 টাকা। 1000 টাকা ভাগ করে ক নিচে 1 ভাগ, খ নিচে মোট 4 ভাগ, তাহলে 1000 টাকাকে মোট 5 ভাগ করছে। এই 1 আর 4 মানে কি মোট 5 ভাগ। তাহলে 5 ভাগে যদি 1000 টাকা হয় তাহলে 1 ভাগে কত 200 টাকা। তাহলে এই ক পাইছে 1 ভাগ মানে ক ভাবে 200 টাকা, আর খ যদি আমার 4 ভাগ পাইছে 1 ভাগে যদি 200 টাকা হয় 4 ভাগে কত হবে, 4 ভাগে 800 টাকা হবে। এখন খ যে 800 টাকা পাইছে এই 800 টাকা সে আবার ভাগ করছে, কাদের মধ্যে ভাগ করছে, এই 800 টাকা ভাগ করে সে নিজে নিচে 2 ভাগ, তার মেয়েকে দিছে 1 ভাগ, তার মাকে দিছে 1 ভাগ। অর্থাৎ সে 800 টাকাকে মোট 4 ভাগ করছে। কয় ভাগ বলুন তো ভাইয়া? মোট 4 ভাগ করছে। এই 4 ভাগ করে সে নিচে 2 ভাগ, তার মেয়েকে দিছে 1 ভাগ, তার মাকে দিছে 2 ভাগ। তো 4 ভাগে যদি 800 টাকা হয় তাহলে 1 ভাগে 200 টাকা। তাহলে 1 ভাগে 200 টাকা কি, তার মাও যদি 1 ভাগে সে 200 টাকা পাবে, তার মেয়ে 200 টাকা পাবে। তাহলে সে যে 2 ভাগ পাইছে 1 ভাগে যদি 200 টাকা হয় 4 ভাগে কি মানে 1 ভাগে 200 টাকা হলে 2 ভাগে কি হবে, 2 ভাগে হচ্ছে আমার 400 টাকা হবে। বুঝতে পারলাম? ওকে, দেখেন এখন কি সাদিয়া ইসলাম এখন কি বলুন তো ক্লিয়ার কিনা? এখন কি বলেন ক্লিয়ার কিনা? যদি না ক্লিয়ার না আমি আরো বোঝাবো, কোনো প্যারা নাই। আপনারা যতক্ষণ পর্যন্ত না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের বুঝাই ছাড়বেন ইনশাল্লাহ, কোনো প্যারা নাই, ঠিক আছে? আমাকে বলবেন ক্লিয়ার কিনা। এখন আমি তো জাস্ট কিছু লিখি নাই, দেখেন অঙ্ক সহজ বিধায় আমি কিন্তু কিছু লিখি নাই, তার সাথে আমি জিনিস লিখছি, আমি লিখছি এছাড়া কিছু লিখি নাই কিন্তু, কারণ সহজ অঙ্ক তো আমি বেশি কিছু লিখি নাই। বাট না বুঝলে আমি লিখিয়ে দিব, সমস্যা লিখিয়ে দিব, সমস্যা নেই। ওকে, দেখেন খেয়াল করেন তো, আমরা এই অঙ্কটা সমাধান করার পূর্বে এই 8 নম্বর অঙ্ক সমাধান করার পূর্বে আগে আমরা কি করব, আগে আমরা হচ্ছে এই 9 নম্বর অঙ্কটা সমাধান করব। এই অঙ্কটা সমাধান করলে অঙ্কটা এমনিই পারবেন, ওই অঙ্কটা আপনি এমনি পারবেন, ঠিক আছে? ওকে, দেখেন খেয়াল করেন তো ভাই, এখানে কি বলছে খেয়াল করেন তো। এখানে বলছে এখানে এ অনুপাত বি, অর্থাৎ এ এবং বি অনুপাত হচ্ছে কি 4 এবং 7, তাই না? ওকে, মানে অর্থাৎ এটা হচ্ছে এর পরিমাণ, আর এটা হচ্ছে কি হচ্ছে বি এর পরিমাণ, অর্থাৎ এ অনুপাত বি মানে কি এ বি এর মান হচ্ছে 4 অনুপাত 7। ওকে, এবং বি অনুপাত সি এর মান কত 5 অনুপাত 6। বুঝতে পারলাম? ওকে, এখন বলছে আমাকে ভাইয়া তাহলে এ বি এবং সি এর পরিমাণটা কত আমাকে বের করতে বলছে। আমরা কি সবাই বুঝতে পারলাম? এ বি এবং সি এর পরিমাণটা আমাকে বের করতে বলছে। ওকে, অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি এর মানটা আমাকে বের করতে বলছে। তো যখন দেখবেন পরীক্ষায় এরকম মান বের করতে বলে এ বি সি, এ বি এর মান, এ বি সি ডি এর মান বলে, অথবা এ বি সি ডি ই এর মান বের করতে বলে, অথবা এ বি সি এর মান বের করতে বলে, অর্থাৎ এরকম আলাদা আলাদা বর্ণের অনুপাত বের করতে বলবো, তখন আমরা কি করব? জাস্ট আমাদের কাজ হবে কি বলুন তো ভাইয়া? আমাদের কাজ হবে, দেখেন তো এখানে এ বি সি তিনটে আলাদা বর্ণ না, এ একটা বর্ণ, বি একটা বর্ণ বা লেটার, সি একটা বর্ণ, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা বর্ণকে আমরা কি করবো, জাস্ট লিখবো এখানে এ বি সি। কি করবো বলুন তো ভাই? জাস্ট আমি লিখে দিলাম। বুঝতে পারলাম? আবার বলি, এই টাইপের অঙ্ক আসলে কি করবেন, জাস্ট যে বর্ণগুলা ডিফারেন্ট থাকবে, মানে যে আলাদা আলাদা বর্ণগুলো থাকবে না, জাস্ট সবগুলো লিখবেন একসাথে। এখানে কি এ বি সি তিনটে কি আলাদা বর্ণ না, আমরা কি করছি, জাস্ট তিনটা বর্ণ কি আমরা আলাদা লিখছি, এ বি সি লিখলাম। ওকে, বুঝতে পারলাম? এখন আমার কাজ হবে কি, জাস্ট এখানে প্রশ্ন পড়বেন, জাস্ট এখানে মানটা বসাবেন। প্রশ্ন পড়ান তো, বলছে এখানে ভাইয়া খেয়াল করেন তো, বলছে এ এবং বি এর অনুপাত দেওয়া আছে 4 অনুপাত 7, তাকে মান বসায় দেন। এ এবং বি এর মান দেওয়া আছে কি, দেওয়া আছে এখানে 4 অনুপাত 7 দেওয়া আছে। বুঝতে পারলাম? ওকে, এবং এখানে দেওয়া আছে কি বি এবং সি অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 6, জাস্ট মান বসায় দেন। এ বি এবং সি এর মান দেওয়া আছে এ 5 অনুপাত কি দেওয়া আছে 7 দেওয়া আছে, তাই না? 5 অনুপাত 7 দেওয়া আছে। ওকে, এখন অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে বলেন তো এখানে একটা ফাঁকা বক্স আছে, আবার এই যে এখানে একটা ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্স আমরা কি করব? প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া সব তো ভরাট করলাম, কিন্তু এই একটা ফাঁকা বক্স আমরা কি করব? অবশ্যই করবেন। সেটা কি করবেন দেখেন, যখন দেখবেন কোনো স্থানে ফাঁকা বক্স আছে, সে ফাঁকা বক্স অবশ্যই আমাকে ফিল আপ বা ভরাট করতে হবে, এবং সেটা কি দিয়ে ভরাট এক্সেল করতে হবে মাথায় রাখবেন। ফাঁকা বক্সের ডান পাশের সংখ্যা অথবা বাম পাশের সংখ্যা দিয়ে ফাঁকা বক্সটা পূর্ণ করতে হয়। যেহেতু এখানে এই ফাঁকা বক্সের ডান পাশে কোনো সংখ্যা নাই, দ্যাটস কি আমার ডান পাশের সংখ্যা যেহেতু নাই, তো ডান পাশের সংখ্যা তো সুযোগও নাই, আমার কি করতে হবে, যদি ডান পাশের সংখ্যা না থাকে আমার কি করতে হবে, তার বাম পাশে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাটা আমাকে ফাঁকা বক্সে বসাইতে হবে। ওকে, এখন দেখেন এখানে এটার কি বাম পাশে কোনো সংখ্যা আছে না, তাহলে আমার কি করতে হবে, ডান পাশে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে আমাকে ভরাট করতে হবে।
বুঝতে পারলাম? অর্থাৎ যদি কোনো ফাঁকা বক্স থাকে আমার কি করতে হবে, ওই ফাঁকা বক্সটা ডান পাশের অথবা বাম পাশের সংখ্যা দিয়ে আমাকে ওই ফাঁকা বক্সটাকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, মাথা রাখবেন। এখন আমাদের এই ফিল আপ করা যখন হয়ে যাবে আমার কাজ হবে কি, আমার কাজ হবে জাস্ট গুণ করে দেওয়া। এই 4 5 কি বলতে হবে, এই 4 5 20। ওকে, এখন কি হবে 5 7 কি 5 7 35, এখন কি হবে 7 7 কি বলতে হবে 7 7 49। অনেক বুঝতে পারলাম বলতে হবে, আমরা কি বুঝতে পারলাম 4 7। আচ্ছা এখানে একটা ভুল দেওয়া আছে, দেখেন তো 5 অনুপাত কি দেওয়া আছে, আচ্ছা এখানে তো আমরা 5 অনুপাত 6 দেওয়া ছিল, খেয়াল করেন তো ভাইয়া, খেয়াল করেন এখানে এই যে বি, এই বি এবং সি এর মান দেওয়া আছে 5 অনুপাত 6, আমি বসেছিলাম 5 অনুপাত 7 বসেছিলাম, তা তো হবে না, তাই না? এই কি দেওয়া ছিল 5 অনুপাত 6 দেওয়া ছিল, অর্থাৎ মান বসানোর পর আমার কাজ কি জাস্ট গুণ করে দিতে হবে। ওকে, তাহলে কি হবে 4 5 20, 5 7 35, 6 7 কি বলতে হবে, এই 6 7 42। আমরা এখান থেকে বলতে পারি কি, বলতে পারি এর পরিমাণটা কি, এর অনুপাত হচ্ছে 20, বি এর মান হচ্ছে আমার 35 এবং সি এর মান হচ্ছে আমার 42। সেই হিসাবে আমরা বলতে পারি অ্যান্সারটা কি, অ্যান্সার হচ্ছে আমার 20 35, কোনটা এই যে 20 35 42, এটা আমার অ্যান্সার। হ্যাঁ, কোনটা কি, এটা আমার অ্যান্সার। ওকে, আমরা কি সবাই কিনা বলতে হবে, আমাদের 3টা অঙ্ক আছে, 2টা অঙ্ক আছে, আমাদের ইনশাআল্লাহ শেষ করে দিব খুব শীঘ্রই, যেটা আমাদের খেলা দেখতে হবে একটু। আমাকে একটু বলিয়েন তো 1 মিনিট সময় দিয়ে, আপনাদের যে কোর্সটা করে দিচ্ছি যদি আপনারা শেষ পর্যন্ত লেগে থাকেন বলেন, মানে আপনারা অঙ্কগুলো দেখলে বুঝতে পারবেন, যদি আপনারা যারা পড়াশোনা করেন আমার এই অঙ্কগুলো যারা দেখেন, দেখেই আপনারা আজ করার কথা যে আসলে কত ইম্পর্টেন্ট, যদি আপনি 60 দিন লেগে থাকতে পারেন বিশ্বাস করেন ভাই আপনার জীবন পরীক্ষা ভালো করবেন, জীবন পরীক্ষা ভালো করবেন। সো আমার এই 60 দিন পর্যন্ত আমি ক্লাস নেওয়ার একমাত্র আমার ডিপেন্ড করে, হ্যাঁ আমি যে ক্লাসটা নিব ডিপেন্ড করে শুধু আপনাদের উপরে। যদি আপনারা সত্যি বলতে সত্যি কথা বলি, আমার কষ্ট হলে আমি নিব, আমি কিন্তু অসুস্থ, আপনার হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমার সর্দি অনেক, হ্যাঁ তো আমি ক্লাস নিতেছি। আর যদি আপনারা সেই পর্যন্ত আমার সাথে লেগে থাকতে পারেন তাহলে কি আমি 60টা ক্লাস নিয়ে ছাড়বো, সমস্যা নিয়ে ছাড়বো, এটা আমার দায়িত্ব। আর যদি আপনারা আসলে আগ্রহ না দেখান, যদি ক্লাস ঠিক মতো না করেন, তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না। তখন কিন্তু আমাকে কেউ দোষারোপ করতে পারবেন না ভাইয়া যে আসলে এতগুলা ফ্রি ক্লাস বলে আপনি ফ্রি ক্লাস নেন নাই। একটা চ্যালেঞ্জ আপনাকে করি, এই বর্তমান বাজারে কেউ হয়তো ফ্রি ক্লাস নেয় আমি জানি, সর্বোচ্চ কয়টা 5 থেকে 10টা ফ্রি ক্লাস নেবে, কোনো টিচার আপনার এই 60-70টা ফ্রি ক্লাস জীবনেও নিবে না। কেন না জানেন? কারণ শিক্ষার্থীরা শেষ পর্যন্ত লেগে থাকে না, তো এইটাই মেন কারণ। আর লেগে থাকলেও অনেকে ফ্রি ক্লাস নেয় না, কারণ তারা পেড করছে, তারা সবসময় বসে থাকে। তো আমি যেহেতু নিচ্ছি, তো আমার এই ক্লাসটা শেষ পর্যন্ত নিব তখনই যখন আপনারা লেগে থাকবেন। তো আমি একটা কথাই বলবো, আপনারা আমাকে কোনো ব্লেম করতে পারবেন না, আমি এরকম কাজ করবো না। আমি যতক্ষণ লেগে থাকবো, যতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে লেগে থাকবেন। যদি আপনারা হাল ছেড়ে দেন তাহলে আমি হাল ছেড়ে দিব, ঠিক আছে? বুঝতে পারলাম? ওকে, দেখেন দেখেন যদি আমরা এখানে আমাদের এই 8 নম্বর অঙ্ক করে দেখেন, এখানে কি বলছে, এখানে বলছে অঙ্ক বলছে এখানে পনির ও তপনের আয় অনুপাত। দেখেন আমরা এই অঙ্কটা কেন করলাম, এই অঙ্কটা করার কারণ হচ্ছে এই অঙ্কটা পারলে এই অঙ্কটা আমরা সহজে নিয়ে পারবো। সেই কিরকম দেখেন, এখানে অঙ্কে বলছি খেয়াল করুন তো, বলছে পনির ও তপনের আয় অনুপাত দেওয়া হচ্ছে 4 এবং 3, অর্থাৎ এটা হচ্ছে আমার পনিরের আয়, এটা হচ্ছে আমাকে তপনের আয়। ওকে, তাই বলছে তপন ও রবিনের আয়ের অনুপাত দেওয়া আছে কি আমার 5 অনুপাত 4, এবং বলছে ভাইয়া পনিরের আয় দেওয়া আছে 120 টাকা, তাহলে রবিনের আয়ের অনুপাত কত, মানে আয়ের পরিমাণটা কত। দেখেন খুবই সিম্পল অঙ্ক, খেয়াল করেন এখানে এই অঙ্কটা আগের অঙ্কটা সেম অঙ্ক, যদি আপনি ধরতে পারেন, যদি আপনি ধরতে পারেন সেটা কিরকম দেখেন খেয়াল করেন তো। এখানে ধরেন আমরা এখানে এই পনিরকে প্রকাশ করবো পি দ্বারা, এটা হচ্ছে পি, আর এখানে আমরা পনিরকে প্রকাশ করবো আমরা পি দ্বারা, এটা হচ্ছে পি দ্বারা, আর আমরা তপনকে প্রকাশ করবো আমরা টি দ্বারা, এবং আমরা এই আর কি দেওয়া হচ্ছে পনির তপন, আর রবিনকে প্রকাশ করবো আমরা আর দ্বারা, তো আর মানে হচ্ছে রবিন, পি মানে হচ্ছে পনির, টি মানে হচ্ছে তপন। ওকে, জাস্ট লিখেন ওখানে ছিল কি এ বি সি ছিল, বাট এখানে পি টি আর দেওয়া আছে। জাস্ট আমরা কি করবো প্রত্যেকটা লেটারকে আমরা লিখবো, লিখেন এখানে এ পি, আর এখানে কি দেওয়া আছে টি দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে। দেখেন তো এই অঙ্কটা এখন এই অঙ্কটা সেম এসে পড়ছে না, জাস্ট ধরতে হবে আসলে অঙ্কটা কি বলছে। আমাকে আজকে জাস্ট এই প্রশ্ন পরিমাণ মান বসাই দেবো, এটা হচ্ছে আমার পনির, এটা হচ্ছে আমার তপন, এটা হচ্ছে আমার রবিন। এখন বলছে পনির ও তপনের আয় অনুপাত দেওয়া আছে 4/3 দেওয়া আছে, জাস্ট মান বসাই দেন। এ পনির এবং তপন মানে এ পনির এবং তপনের আয়ের পরিমাণ দেওয়া আছে এ 4/3 দেওয়া আছে, বুঝতে পারলাম? ওকে, এবং তপন ও রবিনের আয় অনুপাত দেওয়া আছে আমার এখানে
5:4, অর্থাৎ এ তপন এবং রবিনের আয় অনুপাত দেওয়া আছে আমার 5:4, সেই হিসাবে বসাই দিবেন এই 5:4, বুঝতে পারলাম? ওকে, দেখেন এখন দেখেন তো এখানে একটা ফাঁকা বক্স আছে, আমার এখানে একটা ফাঁকা বক্স আছে। আমি কি বলছিলাম, যদি কোনো জায়গায় ফাঁকা বক্স থাকে আমার কি করতে হবে, ওই ফাঁকা বক্সের ডান পাশের অথবা বাম পাশের সংখ্যা দিয়ে ফাঁকা বক্সটা ফিল আপ করতে হবে। বাট যেহেতু এখানে আমার ডান পাশে কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি করবো, তাহলে বাম পাশের সংখ্যা দিয়ে আমরা ফিল আপ করবো। তাহলে এখানে আবার 3, আবার এখানে যেহেতু আমার এই বাম পাশে কোনো সংখ্যা নাই, আমরা কি করবো, এই ডান পাশের 5 দিয়ে আমরা এটা ফিল আপ করবো। ওকে, তাহলে আমার ফিল আপ করার পর কাজ হবে কি, জাস্ট আমাকে গুণ করে দিতে হবে। তাহলে কি হবে, এখানে 4 5 20, 3 5 15, 3 ছাড়া কি বলতো ভাই, 3 ছাড়া 12, বুঝতে পারলাম? ওকে, দেখেন এখন দেখেন তো আমরা পনির, তপন এবং রবিনের আয়ের অনুপাত পাইছি কত, এটা হচ্ছে কি 20 হচ্ছে আমার পনিরের, 15 হচ্ছে আমার তপনের, এবং এটা হচ্ছে কি আমার রবিনের, তাই না? এখন আমি বলছিলাম যখন কোনো কিছু অনুপাত আকার দেওয়া থাকবে আমার কাজ হবে প্রত্যেকটা অনুপাতের সাথে এক্স গুণ করে সংখ্যায় বা টাকার পরিমাণে ধরে নেওয়া। সেই সব আমরা বলতে পারি বলতো ভাইয়া, এই যে 20x, এই 20x হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার পনিরের টাকার পরিমাণ, এবং এই 15x হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তপনের টাকার পরিমাণ, এবং আমার এখানে 12x, এই 12x কি x হচ্ছে আমার রবিনের টাকার পরিমাণ, বুঝতে পারলাম? ওকে, এখন প্রশ্নে বলে দিছে ভাইয়া এ পনিরের টাকার পরিমাণ দেওয়া আছে কত, 120 টাকা, অর্থাৎ এ 20x মানে এ পনিরের টাকা পরিমাণ দেওয়া 120 টাকা। শেষে বলতে পারি এ 20x সমান কি 120 টাকা। ওকে, আর এখান থেকে x বের করতে পারবো আমরা, অবশ্যই পারবো। এই 0 0 কাটলাম, 6 × 12, অর্থাৎ এখানে কি হয়, x মান হচ্ছে আমার 6। ওকে, x মান কি আমার 6। এখন আমি যদি x মানটা পেয়ে গেছি, এখন কি আমি চাইলে এ রবিনের আয় বের করতে পারবো না? আমরা অবশ্যই পারবো, কারণ কি রবিনের আয় দেওয়া আছে কত, রবিনের আয় পরিমাণ দেওয়া আছে 12x টাকা। জাস্ট আপনি 12 × 6 বসেন, আমার অ্যান্সার হয়ে যাবে। তাই কত হবে, এই 12 12 x মান 6, তাহলে কি 6 12 72 টাকা। তাহলে বলতে পারি আমরা সেখান থেকে যে রবিনের আয় হচ্ছে আমার 72 টাকা, বুঝতে পারলাম? আমাদের লাস্ট অঙ্ক, সর্বোচ্চ আমাদের সময় লাগবে 2 মিনিট, ইনশাল্লাহ 2 মিনিটের মধ্যে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। সবাই অবশ্যই আজকে আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন, এটা হচ্ছে মেন কথা। আর একটু বলে যাবেন 1 মিনিট সময় নিয়ে, যেটা আমাদের এখন একটা অঙ্ক আছে, কিরকম আমাদের ক্লাসগুলো লাগে, আমি কি এই ক্লাসগুলো কন্টিনিউ করবো কিনা শেষ পর্যন্ত, অবশ্যই আপনাদের মতামত আমি জানতে চাই। যদি বলেন যে ভাই লাগবে না, তাহলে লাগবে না। যদি বলে ভাই লাগবে, তাহলে আমি শেষ পর্যন্ত লেগে থাকবো ইনশাআল্লাহ। বলিয়েন, এক কথায় বলবেন ক্লাসগুলো কিরকম লাগছে আপনাদের, এক কথা বলবেন। লাস্ট অঙ্ক উইদিন 30 সেকেন্ডে শেষ করে দিব, 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, এখানে বলছে 10 নম্বরে 9, আজকে আমার লাস্ট অঙ্ক, ঠিক আছে? লাস্ট অঙ্ক দেখেন, একটু বলে যাবেন অবশ্যই ক্লাসগুলো কি আসলে কন্টিনিউ করবে কিনা, ঠিক আছে? কারণ আপনাদের মনে হচ্ছে যে গত ক্লাসে অনেক বেশি স্টুডেন্ট ছিল, আজকে আবার স্টুডেন্ট কমে গেছে। আর যদি আসলে এরকম কমতেই থাকে, তাহলে তো আমি এক সময় আমার তো মোটিভেশন কমতে থাকবে, তখন তো আমি আসলে ক্লাস নিতে পারবো না, তাই না? তো অবশ্যই আপনাদেরকে এবার মোটিভেশন রাখতে হবে, তাই না? ওকে, দেখেন বলছে 10 নম্বর অঙ্কেতে ভাইয়া 9 এবং 16, কি বলছে, বলছে 9 এবং 16 এর মধ্য সমানুপাতি কত। তো জাস্ট আমি এই অঙ্কটা সম্পর্কে বেশি কথা না বলি, জাস্ট একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে কি, যখন দেখবেন প্রশ্নে এরকম মধ্য সমানুপাতি বের করতে বলে, কি বলবো বলুন তো ভাই, যখন দেখবেন যে প্রশ্নে, যখন দেখবেন যে প্রশ্নে এরকম, খেয়াল করেন, যখন দেখবেন প্রশ্নে এরকম মধ্য সমানুপাতি, খেয়াল করেন কি বলছে, যখন দেখবেন যে এরকম মধ্য সমানুপাতি, যখন দেখবেন যে এরকম মধ্য সমানুপাতি বের করতে আপনাকে বলে, আপনার কাজ হবে কি, কাজ হবে যে দুটো রাশি দেওয়া থাকে মাথায় রাখতে হবে, মধ্য সমানুপাতি বের করতে তখনই বলবো যখন দেখবেন আপনার এরকম দুটো রাশি দেওয়া থাকবে। আমি এই সম্পর্কে বিস্তৃত কথা না বলি, জাস্ট যতটুকু জানলে এনাফ, ওই কথাটুকু বলি। হ্যাঁ, যখন দেখবেন এরকম দুইটা রাশি দিবে বা দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং আপনাকে বলবে মধ্য অনুপাতি বের করতে বলবো, আমরা কাজ হবে কি, আপনার জাস্ট কাজ হবে জাস্ট এই দুটো সংখ্যায় গুণ করতে হবে, জাস্ট এই দুটো সংখ্যায় গুণ করে জাস্ট আমাকে কি করতে হবে, রুট করতে হবে, রুট করে দাম এই 9 × 16 কি হবে, তাহলে এখানে কি বললাম যে গুণ করে যে গুণফলটা আসবে, এই গুণফলটাকে আমরা বর্গমূল করলে আমার অ্যান্সারটা আমরা পেয়ে যাব। তাহলে কি হবে, এখানে 9 16 হচ্ছে 144, তাহলে কি হবে 144, আর 144 কে আমরা রুট করলে কি পাবো, 12 পাবো। তাহলে বলতে পারলাম আমরা এখান থেকে, এখানে এই 9 এবং 16 এর বর্গমূল হচ্ছে আমার কি বলুন তো ভাই, আমার 12। আমরা বুঝতে পারলাম বলুন তো ভাই? আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? হ্যাঁ, আমরা কি সবাই পানির মধ্যে ক্লিয়ার? আবার কি বলা, হ্যাঁ আমি একটু 10 সময় বলতেছি।
যখন এরকম দুটো রাশি দেওয়া থাকবে এবং তাদের মধ্য সমানুপাতি বের করতে বলবে, তখন আমরা কি করব, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে আমরা কি করব, ওই দুটো সংখ্যাকে গুণ করে রুট করে দিব। রুট করলে আমরা শেষ পর্যায়ে যে বর্গমূলটা পাবো, ওই বর্গমূলটাই হবে আমার কি, ওই দুটো রাশির মধ্য সমানুপাতি। ওকে, ঠিক আছে। তো ক্লাসটা কিরকম লাগলো আমি বলি, আমাদের আজকে ক্লাস এ পর্যন্ত থাকবে, যেহেতু আমার 10টা আমাদের ম্যাথ শেষ। তো ক্লাসটি কিরকম লাগলো আপনি এক কথায় প্রকাশ করবেন, যাতে আপনাদের কথাগুলো দেখে অন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হতে পারে, আমাকে বিশ্বাস করতে পারে। আর আমাদের দুটো প্রশ্ন, ক্লাসটা কিরকম লাগলো, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসলে কি আপনারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবেন কিনা। থাকলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাথে আমিও লেগে থাকবো। তো আজকে বন্ধু সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।